ট্রেনের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে উঠে পড়েছে 40 জন ভয়ঙ্কর ডাকাত। বেপরোয়া লুটপাটের পাশাপাশি তারা এক বাচ্চা মেয়ের সম্মান নিয়েও খেলা করতে চাইছে। আর সেই ঠিক সময় রুখে দাঁড়ালেন একজন ইন্ডিয়ান আর্মির অফিসার। পশ্চিমবঙ্গের জঙ্গলের মধ্যে দিয়েই ছুটে চলেছে ট্রেন, আর সেই চলন্ত ট্রেনের মধ্যেই 40 জন ডাকাতের সঙ্গে ভয়ঙ্কর ভাবে লড়াই করছেন সেই আর্মি অফিসার। না, এটা কোনো সিনেমার গল্প নয়, আজ থেকে 14 বছর আগে ঘটা এক বাস্তব ঘটনা, যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে নানান সিনেমা। বলিউডের কিল সিনেমা এরই এক বাস্তব ছবি, যা হলিউডের মেকারসরাও বানাতে চেয়েছেন। তবে এই সিনেমার আসল কাহিনী কিন্তু লুকিয়ে আছে এই বাংলার মাটিতেই। যে সোলজার সিনেমার হিরোদের মতো রুখে দিয়েছিল বাংলার বুকে ঘটতে চলা সবচেয়ে বড় রেল ডাকাতি। ভারত মাতার এই বীর সন্তান ডাকাত দলের এমন অবস্থা করেছিল যা দেখে রেলওয়ে পুলিশরাও শিউরে উঠেছিল আতঙ্কে। ঠিক কি ঘটেছিল সেদিন? কেন একটি বাচ্চা মেয়ের সম্মান বাঁচাতে 40 জন ডাকাতের সঙ্গে লড়েছিলেন এই আর্মি অফিসার? চলুন তাহলে আজ পুরো ঘটনাটা জেনে আসি। 2রা সেপ্টেম্বর 2010 সাল। সেদিন মৌর্য এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার বিষ্ণু শেষ্টা। মাত্র 35 বছর বয়সেই ইন্ডিয়ান আর্মির গুর্খা রেজিমেন্ট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন নায়ক বিষ্ণু শেষ্টা। এক্ষেত্রে আপনাদের জেনে রাখা ভালো, ইন্ডিয়ান আর্মির এক খতরনাক বাহিনীর নাম গুর্খা রেজিমেন্ট। তবে নায়ক বিষ্ণু শেষ্টাকে এমনি সময় দেখলে আপনার খুব সাধারণ মানুষ বলেই মনে হবে। আর প্রাথমিক পর্যায়ে ঠিক এই ভুলটাই করেছিল সেদিন রাত্রিবেলা মৌর্য এক্সপ্রেসে ডাকাতি করতে আসা ডাকাত দল। তখন রাত প্রায় 12টা বাজতে যায়। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এলাকার জঙ্গলের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে ট্রেন। এসি 3 কোচের 47 নম্বর সিটে বসে থাকা নায়ক বিষ্ণু শেষ্টার চোখটা তখন সবেমাত্র লেগেছে। আচমকা ট্রেনটা কিছুক্ষণের জন্য থামলো, আর তারপরেই শুরু হলো চিৎকার চেঁচামেচি। এই চিৎকারের ফলে বিষ্ণু শেষ্টার ঘুমটা ভাঙলো, আর তিনি দেখলেন বগির ভেতরে আতঙ্কে দৌড়াদৌড়ি করছেন প্যাসেঞ্জাররা। কারণ ট্রেনে নাকি ডাকাত পড়েছে, তাও আবার একসাথে 40 জন, আর তাদের হাতে নাকি বন্দুক আর ধারালো অস্ত্র রয়েছে। বিষ্ণু শেষ্টা বুঝতে পারলেন পরিস্থিতি ভালো নয়, কিন্তু তিনি একা কিভাবে 40 জন ডাকাতের সঙ্গে লড়বেন? ট্রেনে থাকা আরপিএফদেরও নাকি কোথায় একটা আটকে দিয়েছে। ক্রমশ ওই ডাকাতদের হুঙ্কার আর প্যাসেঞ্জারদের চিৎকার এগিয়ে আসতে লাগলো এসি 3 কোচের দিকে। ট্রেন ততক্ষণে আবারও স্পিড নিয়ে নিয়েছে। একটা সময় ডাকাত দল লুটপাট চালাতে চালাতে ডাকাত দল বিষ্ণু শেষ্টার কাছে পৌঁছলেন, কিন্তু তিনি বুঝলেন এই সময় তিনি কোন রকম যদি পাল্টা আক্রমণ করেন তাহলে বাদবাকি যাত্রীদের প্রাণহানি ঘটতে পারে। কারণ ডাকাত দলের প্রত্যেকের কাছেই ধারালো অস্ত্রশস্ত্র রয়েছে। তাই তিনি চুপচাপ ডাকাতদের হাতে সমস্ত জিনিসপত্র তুলে দেন আর অপেক্ষায় থাকে ঠিক সময়ের। বিষ্ণু শেরের চোখের সামনেই মহিলাদের গলা থেকে গয়না খুলে নেওয়া শুরু করেন ডাকাতরা। পুরুষদের মারধর করে তাদের মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি সব ছাড়িয়ে নেয়। এইসব দেখে গা হাত পা নিষ্পিস করতে থাকে নায়ক বিষ্ণু শেষ্টার। তাও তিনি চুপ থাকেন, কারণ তিনি অ্যাকশনে নামলে ডাকাতরা যাত্রীদের ক্ষতি করে ফেলতে পারে। আর ঠিক সেই মুহূর্তে আচমকা এমন এক ঘটনা ঘটতে শুরু করলো যার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না বিষ্ণু স্যার। এসি 3 কোচের বগিতে থাকা এক কিশোরী মেয়ের উপরে নজর পড়ে ডাকাত দলের। প্রথমে তারা গা থেকে সমস্ত গয়না নিয়ে নেয়, কিন্তু আচমকা 8 জন ওই ডাকাত মিলে ওই কিশোরী মেয়েটিকে টেনে নিয়ে যায় বাথরুমের দিকে। আর এটাই ছিল ডাকাত দলের সবচেয়ে বড় ভুল। এই কাজটা না করলে হয়তো ডাকাতরা বেঁচেই যেত বিষ্ণু শেষ্টার মারণ আঘাতের হাত থেকে। ওইটুকু একটা বাচ্চা মেয়ের সর্বনাশ হতে চলেছে দেখে আর নিজেকে সামলে রাখতে পারেনি গুর্খা রেজিমেন্টের খতরনাক সোলজার। নিজের বালিশের তলায় লুকিয়ে রাখা ধারালো ফ্রিটা নিয়ে বিদ্যুৎ গতিতে ডাকাতদের দিকে তেড়ে যায় বিষ্ণু শেষ্টা। 8 জন ডাকাতের উপর শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। চোখের পলক পড়তে না পড়তেই 2 জন ডাকাতের ভবলীলা সাঙ্গ করে দেন বিষ্ণু শেষ্টা। ট্রেনের মধ্যে থাকা একজন নিরীহ যাত্রী যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা ডাকাতরা কল্পনাও করতে পারেনি। তারা অবাক হয়ে যায়। তবে ডাকাত দলের কিছু বুঝে ওঠার আগেই আরো 3 জনকে ছিন্ন ভিন্ন করে দেন নায়ক বিষ্ণু শেষ্টা। 8 জন ডাকাতের মধ্যে 5 জনকে কাবু করতে পারলেও 3 জন পালিয়ে যায় সেখান থেকে। ততক্ষণে বগিতে থাকা যাত্রীরাও বিষ্ণু শেরকে দেখে থ হয়ে গেছেন এমন হিরোইক কর্মকাণ্ড দেখে। ডাকাত দলের হাত থেকে ওই কিশোরীকে বাঁচিয়ে বিষ্ণু শের অপেক্ষা করতে থাকে হিংস্র সিংহের মতো বাদ বাকি ডাকাতদের। কারণ হিংস্র সিংহ ততক্ষণে রক্তের স্বাদ পেয়ে গিয়েছে। যে 3 জন ডাকাত পালিয়ে গিয়েছিল, খুব স্বাভাবিকভাবেই তারা বাদ বাকি ডাকাতদের কাছে খবর পৌঁছে দেয়। দলের লোক মারা গেছে শুনে দলের লোক দল বেঁধে ছুটে আসে বিষ্ণু শেষ্টাকে মারবে বলে। এর পরের কাহিনীটা গায়ে কাঁটা দেওয়ার মতো। প্রায় 20 জন ডাকাত ঝাঁপিয়ে পড়ে বিষ্ণু শেষ্টার উপর। একটানা 20 মিনিট ধরে সমস্ত ডাকাতদের সঙ্গে একা লড়াই চালালেন বিষ্ণু স্যার। বুকে পিঠে তরোয়ালের আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থাতেও একটার পর একটা ডাকাতকে কুপকাত করতে থাকেন ভয়ঙ্কর বিষ্ণু শেষ্টা। এক
একটা সময় পর ডাকাতরা বুঝতে পারেন যে সে মানুষ নয়, মানুষের ছদ্মবেশে থাকা এক যমরাজ। কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এইভাবে আঘাত পাওয়ার পরেও এমন সাংঘাতিক লড়াই করা সম্ভব নয়। তাই ভয়ে একে একে ডাকাতরা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে লাগলো। ডাকাতি করা বেশিরভাগ জিনিসই ফেলে পালাতে বাধ্য হলো ডাকাতরা। ট্রেন যখন পরের স্টেশনে পৌঁছালো ততক্ষণে অবশ্য আরপিএফ এবং মেডিকেল অফিসাররা অপেক্ষা করছিল স্টেশনে। কিন্তু মৌর্য এক্সপ্রেস স্টেশনে ট্রেন আসার পর ট্রেনের বগিতে পড়ে থাকা মৃত ও আহতদের দেখে পিছিয়ে আসেন রেল পুলিশরাও। কারণ তারা কল্পনাও করতে পারেনি যে একজন মানুষ এতটা ভয়ঙ্করভাবে এতগুলো মানুষকে মারতে পারে। এরপর বিষ্ণুশেষটাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। টানা 2 মাস কাটাতে হয় বিষ্ণুশেষকে সুস্থ হয়ে ওঠার জন্য। মৃত এবং আহত ডাকাতদের কাছ থেকে 40টি সোনার হার, 20টি ফোন, 40টি ল্যাপটপ এবং 4 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ, যা পরে সকলকে ফিরিয়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর বিষ্ণুশেষটাকে শৌর্যচক্র এবং সর্বোত্তম জীবন রক্ষা মেডেল দিয়ে সম্মানিত করা হয়। নায়ক বিষ্ণুশেষটা আসলেই একজন বীর সাহসী যোদ্ধা, যার নাম রয়ে যাবে আমাদের সারা ভারতবাসীর মনে। সবশেষে বিষ্ণুশেষটা স্যারকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো আমাদের বিষ্ণু স্যারের বীরত্বের কথা কমেন্টে জানাতে ভুলবেন না।